ভারী অদ্ভুত জায়গা, স্রষ্টার সৃষ্টি করা এই পৃথিবী। এখানে মৃত্যুর পর কোথায় যাই আমরা? অন্ধকারে আমাদের দিকে কি তাকিয়ে থাকে? আর সমুদ্র, সেটা তো আরেক ভিন্ন জগৎ, যার কোনো কিছুরই ধারণা আমাদের নেই। এখন শান্ত হয়ে বসো আমার শ্রোতারা, কারণ তোমাদের স্টোরি টেলার কিছু গল্প বলবে। দীর্ঘ 18 বছরের শেরিফের ভূমিকায় সার্ভিসের পর আমি অ্যাডিরনডেক পার্ক রেঞ্জার্সে যখন নিজের জায়গা করে নিতে পারি, তখন বেশ খোশ মেজাজেই ছিলাম। সারা জীবনে প্রকৃতির প্রতি আমার একটি ভিন্ন টান ছিল। এই সময় আমার জন্য আর সবথেকে বেশি খুশির আর কি হতে পারত? কয়েক লক্ষ বর্গ মাইল জুড়ে শুধু গাছপালা, বিশাল নদী ও আকাশচুম্বী পাহাড়। চাকরিটির জন্য আমি বেশ উৎসাহিতই ছিলাম। মানে আমার মতো মানুষের জন্য জিনিসটি একদম পারফেক্ট ছিল। একজন একলা মানুষ যে তার প্রকৃতিকে ভালোবাসে, সেই প্রকৃতিরই দেখাশোনা করার জন্য সে জঙ্গলকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, এতে অস্বাভাবিক কিছুই লাগছিল না আমার কাছে। কিন্তু জানতে পারলাম প্রকৃতি তার সৌন্দর্যের পাশাপাশি অনেক নিষ্ঠুর, ভয়ঙ্কর রহস্য তার মাঝে লুকিয়ে রাখতে পারে, যা সৌভাগ্য অথবা নিতান্তই দুর্ভাগ্য না হলে জানা যায় না। আমি অ্যাডিরনডেক পার্কে 1955 সালে পৌঁছই, আমার রিটায়ারমেন্টের ঠিক 1 বছর পরেই, যেখানে একটি নির্দিষ্ট ক্যাবিন ছিল আমার বাসস্থান, যেখানে জসিম আমার জন্য অপেক্ষা করছিলেন। জসিম এখানে গত 30 বছর যাবৎ চাকরি করেছিলেন, আর তার মাথার সাদা চুল থাকলেও তিনি যথেষ্ট বলবান ও খোশমেজাজের মানুষই ছিলেন। জসিম আমাকে সেখানকার সব দরকারি জিনিসপত্র সব বুঝিয়ে দেন, যেমন কোন জায়গা থেকে পানির সাপ্লাই আসবে, কোথায় ইলেকট্রিক্যাল ট্রান্সমিটারগুলো লাগানো আছে, আর কোন জায়গায় কী দেখে রাখতে হবে, এইরকম বিষয় আসে আর কি। আমি আর জসিম অনেকক্ষণ যাবৎ বসে ফ্রন্ট পোর্চে আমাদের খোশমেজাজি গল্প একজন আরেকজনকে শোনাতে থাকি। কে কীরকম কাজকর্ম করেছি, মাছ ধরতে গিয়ে কীরকম ঘটনার মুখোমুখি হয়েছি, এই ইত্যাদি আর কি। কথা বলতে বলতেই জসিম হঠাৎ করেই বেশ গম্ভীর হয়ে পড়েন। আমি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করি যে কী ব্যাপার, কী হলো, হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে যে? সে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলে যে, তুমি কি ভগবানে বিশ্বাস করো? আমি একটু হেসে বললাম যে হ্যাঁ, অবশ্যই, কেন করবো না। জসিম আবার গম্ভীর হয়ে যান। একটু পরে তিনি বলেন, ভগবানের কথা আমি জানি না, কিন্তু শয়তানের কথা আমি তোমাকে ঠিকই বলতে পারবো। শয়তানকে আমি স্বচক্ষেই দেখেছি। আমি মুখ টিপে হাসছিলাম। জসিম একটি ঠান্ডা হাসি দিয়ে বললেন, থাকো কয়েকদিন, তুমি বুঝতে পারবে আমি কিসের কথা বলছি। এরপর জসিম উঠে চলে যান। তারপর আমি আর কখনো তাকে দেখিনি। জসিমের চলে যাওয়ার 1 মাস পর আমার যতদূর মনে হতে লাগলো তিনি ক্যাম্প ফায়ারের সামনে বসে বেশ ভয় দেখিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছিল। হ্যাঁ, এর থেকে বেশি আর কি হবে। খুব জলদি আমি রেঞ্জের জীবনের ছন্দে মিলিয়ে যাই। জঙ্গলের ট্রেলগুলো টহল দেওয়া, কখনো রাস্তাঘাট পরিষ্কার করা, ইত্যাদি ইত্যাদি রকম কাজকর্মে আমি মুগ্ধ ছিলাম। কিন্তু এই জীবনটিও সম্পূর্ণ রঙিন ছিল না, কারণ আমার প্রায় থেকে থেকে হারিয়ে যাওয়া লোকজনদের খুঁজে বের করতে হতো, অথবা জঙ্গলের ভিতরে ইলিগালি ট্রেনিং দেওয়া
কিছু আইএসএস মেম্বারদের ধরতে হতো। হ্যাঁ, তারা অবশ্য খুব বেশি ফ্রেন্ডলিও ছিল না। যাই হোক, এরকমই একটি ঘটনা আমাকে একদিন সাক্ষ্য হতে হয়, যার পরের থেকে আমার ধারণাই পাল্টে যায়। গ্রীষ্মের একটি পরিষ্কার রাতে রেঞ্জার স্টেশন থেকে একটি কল আসে যে সেদিন বিকেলবেলা একটি ফ্যামিলি তাদের বাচ্চা মেয়েকে হারিয়ে ফেলেছে, আর তাদের সমস্ত লোকজনদেরকে দরকার এই মেয়েকে খুঁজে বের করার জন্য। আমি সঙ্গে সঙ্গে উঠে আমার ইউনিফর্ম ও আমার অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে পড়ি সেই সার্চে সাহায্য করার জন্য। আমি গিয়ে আমার বসের সাথে দেখা করি, ক্যাপ্টেন অরক, যিনি তখন সব কিছু তদারকি করছিলেন। কিছু সিভিলিয়ান ভলেন্টিয়ারদের পরিচালনা করতে দেওয়া হয় আমাকে। আমাদের সার্চের অংশ হচ্ছে গ্রাইন্ডস্টোন নালা, যেখানকার কাছাকাছি শেষবারের মতো সেই মেয়েটিকে দেখা গিয়েছিল। আমরা বেরিয়ে পড়ি। সে অন্ধকার ভেদ করার জন্য আমাদের হাতে বেশিরভাগ সময় ছিল শুধু কিছু টর্চ লাইট, আর শুধু টর্চ লাইটই, আর কিছুই ছিল না আসলে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই এলাকায় ছড়িয়ে পড়ি আরও বেশি গ্রাউন্ড কভার করার জন্য। সে খুঁজতে খুঁজতেই হঠাৎ করে আমার টর্চের আলো একটি গোলাপি রঙের কোনো কিছুর উপর গিয়ে পড়ে, যেটি গ্রীষ্মকালের সবুজ ঘাসের মধ্যে খুবই অস্বাভাবিক। আমি কাছে এগিয়ে যাই জিনিসটির। এগিয়ে গিয়ে দেখি সেটি একটি কাপড় মোড়ানো বাচ্চা শিশুর হাত। আমার চাকরি জীবনে আমি অনেক নৃশংস দৃশ্য দেখেছি, কিন্তু এই দৃশ্যটি কেন জানি আমার ভিতরটি কাঁপিয়ে তোলে। কারণ শুধু হাতটি ছিল না, আমি চারপাশে বাচ্চা মেয়েটির আরও অনেক ছিঁড়ে পড়ে থাকা অংশ দেখতে পাচ্ছিলাম। এমন সময় আমি আমার আশেপাশে কোনো জায়গা থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পারি। শব্দটি কেমন আমি ঠিক বর্ণনা দিতে পারবো না। আমি জলদি করে যেদিক থেকে শব্দ আসে সেদিকে আমি টর্চের আলো ফেলি, আর আমার এখনও মাঝে মাঝে মনে হয় এই কাজটি না করে আমি যদি উল্টো ঘুরে দৌড় দিতাম তাহলেই মনে হয় বেশি ভালো হতো। আমার টর্চের আলোয় একটি বীভৎস প্রাণী ধরা পড়ে, যেটি অতি সহজেই 7 ফিট লম্বা। শরীরটি মনে হচ্ছিল যেন হাতির, কিন্তু সেই বিশাল শরীর ছিল অনেকটা মানুষের মতো, অন্তত হাতগুলো, আর পাগুলো ছিল হরিণের। মাথাটাও ছিল বেশ হরিণের মতোই, যেখান থেকে বিশাল বড় বড় গাছের ডালের মতো শিং বেরিয়েছিল, আর হাতে ছিল বিশাল লম্বা লম্বা কিছু থাবা। সে প্রাণীটির চোখ ছিল হলুদ রঙের। সে বিস্ফারিত হলুদ বিভৎস চোখ দিয়ে কৌতূহলিত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়েছিল, আর তার মুখ থেকে কিছু চিবোনোর শব্দ আসছিল। আর কি, সে বেচারা মেয়েটিরই কোনো একটি অংশ সে তুলে নিয়ে চিবোচ্ছে। আমি ভয়ে আর্তনাদ করতে করতে আমার হলস্টার থেকে পিস্তলটি বের করে সবগুলো গুলি আবদা গুবদা এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকি। কিন্তু ততক্ষণে আমার চিৎকারের কারণেই হয়তো সে প্রাণীটি পালিয়ে যায়। নিঃশব্দে কোন দিকে যে পালিয়ে যায় আমি সেটিও বুঝতে পারি না। তাই আমি আমার বন্দুক আবার রিলোড করে আবার চারদিকে গুলি করতে থাকি। কিন্তু ততক্ষণে আরও কয়েকজন ভলেন্টিয়ার আমার কাছে এসে পড়েছে। তারা আমাকে ব্যস্তভাবে জিজ্ঞেস করে যে কী হয়েছে, কিন্তু আমি কী বলবো সেটা বুঝতে পারছিলাম না। তাই বলি যে একটি কালো ভাল্লুক আমাকে আক্রমণ করতে যাচ্ছিল। সেদিন ফেরার পর আমি পরদিন ভোরবেলায় আমার রিজাইন লেটার দিয়ে আসি হেডকোয়ার্টার্সে। সেদিনের পর অ্যাডরনটেক পার্ক রেঞ্জে আমি আর কখনো ফিরিনি। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে আপ্রাণভাবে প্রার্থনা করতে থাকি যেন আমি সেদিন যা দেখেছিলাম
সম্পূর্ণই ক্লান্তির কারণে কোনো হ্যালুসিনেশন অথবা ভুলভাল দেখেছি। কিন্তু আমি যাই দেখেছিলাম সে বাচ্চা মেয়েটির জন্য অবশ্যই ভুলভাল ছিল না। সে বাচ্চাটির জন্য এটি খুবই খুবই কষ্টকরভাবে সত্য ছিল। আমার আঙ্কেল গত 30 বছর যাবৎ পুলিশ ফোর্সে চাকরি করছেন। তাকে জিজ্ঞেস করলে তিনি বলবেন তার মতে তিনি প্রায় সব কিছুই দেখে ফেলেছেন। মাদক ব্যবসায়ীদের গোদাম, গেরস্ত অশান্তি, রাস্তায় ভয়ানক অ্যাক্সিডেন্ট, অথবা মৃত বিভৎস লাশ উদ্ধার করা। তার ঝুলিতে এমনও কিছু গল্প আছে যা সব থেকে কঠিন হৃদয়ের মানুষকেও কাঁপিয়ে দেবে। কিন্তু আজ আমি যে গল্পটি বলবো সেটি তার কথা অনুযায়ী সব থেকে অদ্ভুত ঘটনা। 2022 সালে আঙ্কেল একজন টহল কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তিনি প্রায় সেই বিশাল বড় বড় দুলেনের হাইওয়েগুলোতে রাতের অন্ধকারে তার সময় কাটাতেন। হঠাৎ হঠাৎ একটি দুটি গ্যাস স্টেশন অথবা রেস্তোরাঁ বা হোটেল ছাড়া সভ্যতার চিহ্ন হিসেবে তিনি আর কিছু দেখতেন না। বেশিরভাগ সময় তার রাতগুলো শান্তই কাটত। কিন্তু যখন তার ডাক পড়ত তখন বিষয়টি হয় যাত্রীবাহী বাস অথবা মালবাহী ট্রাক অথবা কোনো ছোটোখাটো গাড়ির দুর্ঘটনার কারণে তাকে ডাকা হতো। মোটমাট সব কিছু মিলিয়ে তার রাতের ডিউটি একরকম শান্তশিষ্টই ছিল বলতে গেলে। কিন্তু সেসব বদলাতে খুব অল্প সময়ই বাকি ছিল। 2022 সালের অগস্টের একটি বৃষ্টি ভেজা দিন। তখন বিকেলে একটি প্রবল বর্ষণের পর সূর্য কেবল ডুবছে। এমন সময় কেন্দ্রীয় থানা থেকে একটি তদারকি আসে। তিনি জানতে পারেন একটি বিশাল বড় লরি উল্টে গিয়ে রাস্তা পুরোটি ব্লক করে ফেলেছে, আর সে কারণে ট্রাফিকের সমস্যা হচ্ছে। যেহেতু সেটি হাইওয়ে, সো ট্রাফিকের সমস্যা হওয়া মানে একটি বড়সড় রকম অসুবিধে। তিনি কাছাকাছি থাকার কারণেই তাকে বিষয়টি দেখতে বলা হয়। তিনি যখন ঘটনাস্থলে পৌঁছন তখন তিনি খুবই অস্বস্তিকর একটি দৃশ্য দেখেন। তিনি দেখেন যে ট্রাকটি অগ্নিশিখায় জ্বলছে, আর সেই ক্যাবিনের ভিতরে এখনও ড্রাইভার সিট বেল্ট ও স্টিয়ারিং হুইলের কারণে আটকে আছেন। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছিলেন নিজেকে ছাড়াবার, কারণ আগুন তখন আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছিল ক্যাবিনের দিকে। এখন পুলিশের নিরাপত্তা বিধানে বলা আছে যে কোনো অগ্নিদগ্ধ গাড়ি বা বাসার দিকে তারা যেন ছুটে না যায়। সে কাজ ফায়ার ব্রিগেডরা করবে। কিন্তু আঙ্কেল সেই ভয়ে তটস্থ ড্রাইভারটিকে দেখে নিজেকে বিরত রাখতে পারেননি। তিনি ছুটে যান তার দিকে। মিনিটের পর মিনিট পেরিয়ে যায়। আঙ্কেল আর ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতে থাকে সে সিট বেল্ট আর স্টিয়ারিং হুইলটিকে সরিয়ে তাকে বের করে আনার, কিন্তু দুটোর একটিও নড়ছিল না। দেখতে দেখতেই আগুন ক্যাবিনটিকে ক্রাশ করে ফেলে, আর আঙ্কেল বাধ্য হয় সেখান থেকে সরে আসতে। হতভাগা ড্রাইভারটি অগ্নিদগ্ধের যন্ত্রণায় চিৎকার করা শুরু করেন। তিনি আপ্রাণভাবে আঙ্কেলের কাছে সাহায্যের ভিক্ষে চায়। তিনি বলেন যে তাকে কোনো রকম সাহায্য করতে না পারলে অন্তত যেন গুলি করে তার কষ্টের সমাপ্তি ঘটান আঙ্কেল। আইনগতভাবে আঙ্কেলের হাত বাঁধা ছিল, কারণ একজন নিরস্ত্র মানুষকে গুলি করা তাকে খুন করা হবে। কিন্তু সে বেচারা ড্রাইভার আঙ্কেলের কাছে আপ্রাণভাবে মিনতি করছিল যেন তিনি তাকে করুণা করেন। তিনি চাচ্ছিলেন না তার পরিবার যেন জানুক তিনি তার শেষ মুহূর্তে একটি কষ্টকর বীভৎস মৃত্যু সহ্য করেছেন। ততক্ষণে একটি ভিড় জমে গেছে। আটকে থাকা গাড়ি থেকে লোকজন বেরিয়ে এসে ভয়ার্থক দৃষ্টিতে দেখছিল যে একটি মানুষ আগুনে পুড়ে মরছে। কেমনে একটি মানুষ তার শেষ মুহূর্তগুলো যন্ত্রণায় চেঁচাচ্ছে।
আমার আঙ্কেল অবশ্যই শুধু দাঁড়িয়ে থেকে এসব দেখতে পারছিলেন না। তিনি হলস্টার থেকে তার পিস্তলটি বের করে সেই লোকটির দিকে তাক করে। ড্রাইভার তখন চেঁচিয়ে ওঠে যেন আঙ্কেল জলদি করে তার এই কষ্টের সমাপ্তি ঘটায়। আঙ্কেল ড্রাইভারের কাছে ক্ষমা চেয়ে সে ট্রিগার চেপে ফেলে। এরপর আমি তোমাদেরকে বলতেই পারি যে আঙ্কেলের কত রকম লিগ্যাল সমস্যার ভিতর দিয়ে যেতে হয়েছে, কিন্তু এই গল্পের মূল উদ্দেশ্য সেটা নয়। ট্রাকারের ওয়াইফ তার বিরুদ্ধে কোনো রকম চার্জ অথবা কোনো রকম কেস ফাইল করেনি। তার চোখে আঙ্কেল একটি ফেরেস্তা হয়ে গিয়েছিলেন। এতক্ষণ এই গল্পটি বললাম এখনকার গল্পের একটি পটভূমি হিসেবে। সেই দিনের পর থেকে আঙ্কেল আর কখনোই একা বোধ করেননি। তার বাসায়, তার চাকরিতে, অন ডিউটি, যেখানেই যাক না কেন, তার কখনোই মনে হয়নি যে তিনি অ্যাকচুয়ালি একা আছেন। তিনি বিষয়টিকে বিশেষ পাত্তা দিতেন না, অথবা বিশেষ পাত্তা দিতে চেতেন না। আঙ্কেল খুবই স্কেপটিক মানুষ ছিলেন। তিনি অলৌকিক বিষয়ে বিশ্বাস করতেন না। কিন্তু 2012 সালের নভেম্বর মাসে তিনি তার ধারণা পাল্টান। ততদিনে আঙ্কেল তার পুলিশের চাকরি থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, আর কার ডিলারশিপ থেকে তিনি গাড়ি এক জেলা থেকে আরেক জেলায় সাপ্লাই দিতেন। তাই অনেক সময় অনেক লম্বা রাস্তা গভীর রাতে তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গাড়ি চালিয়ে যেতে হতো। এই জন্য স্বাভাবিকভাবে তার সঙ্গে একজন পার্টনার থাকতো, কারণ একটানা অনেক লম্বা সময় গাড়ি চালালে শরীরের উপর বিশাল ক্লান্তি এসে পড়ে। তাই যখন একজন ক্লান্ত হয়ে যেতেন আরেকজন পার্ট নিয়ে গাড়ি চালাতেন। কিন্তু এই পার্টিকুলার ঘটনায় তার সবসময়কার পার্টনার অসুস্থ থাকার কারণে তার সঙ্গে যেতে পারেন না, আর টাকার বিশেষ প্রয়োজন থাকার কারণে এই ডিলটিকে কাটিয়েও দিতে পারেন না। তাই বাধ্য হয়ে তিনি একাই যান এই ডেলিভারিটির জন্য। আঙ্কেল ভেবেছিলেন যে তিনি ডেলিভারিটি কোনো সমস্যা ছাড়াই করতে পারবেন, কিন্তু প্রথম 10 ঘন্টা গাড়ি চালাবার পর তিনি ক্লান্তিতে ভুগছিলেন, আর খুব কষ্ট করেই খেয়াল রাখতে পারছিলেন যে তার আশেপাশে কী হচ্ছে। হঠাৎ করে কি হয় সেসব তার কোনো কিছুই মনে নেই, কিন্তু পরে তিনি খেয়াল করেন যে তিনি দুটি বিশাল বড় বড় লরির মাঝখানে পড়ে গেছেন, একটি তার সামনে আর একটি তার পেছনে। এখন যে গাড়িটি তিনি ডেলিভার করছিলেন সেটি বেশ ছোট ছিল, তাই এত বড় বড় লরির থেকে সহজে দেখা যায় না। চলতে চলতেই হঠাৎ করে তার সামনের লরিটি তার ব্রেক কষে ফেলে। তিনিও একই কাজ করার কথা ভাবছিলেন, কিন্তু সে সময় তার একা না থাকার ভাবটি আবার ফিরে আসে। অন্যান্য বারে থেকে এবার অনুভূতিটি এতই দৃঢ় ছিল যে তার মনে হচ্ছিল তার পাশের সিটটি এখন আর খালি নেই। কী ভেবে তিনি যেন তার বাম পাশের সিটের দিকে তাকান। তিনি পুরোপুরিভাবে এক্সপেক্ট করছিলেন যে তিনি সিটটি খালি দেখবেন, কিন্তু পরে তিনি যা দেখেন সেটি তিনি একদমই আশা করেননি। তিনি তাকিয়ে দেখেন যে একটি পরিচিত চেহারা সেই সিটে বসে আছে। মূর্তিটির হাত ও চেহারার কিছু কিছু অংশ আগুনে খারাপভাবে পুড়ে গেছেন। তিনি বিস্ময়ে তাকিয়ে থাকেন, কারণ সেই রুগ্ধ মূর্তিটি ছিল সেই ট্রাক ড্রাইভার যাকে তিনি অনেক বছর আগে বাধ্য হয়েছিলেন গুলি করতে। সেই প্রেত ড্রাইভার আঙ্কেলের হাতে ধরে থাকা স্টিয়ারিং হুইলটি ডান দিকে ঘুরিয়ে দেয়, আর তার ছোট্ট গাড়িটি একদম যথার্থ সময়ে সে দুটো ট্রাকের মাঝখান থেকে বেরিয়ে আসে। তার পিছনে থাকা ট্রাকটি অবশ্য তার মতো এত সৌভাগ্যপূর্ণ ছিল না। তার পেছনে থাকা ট্রাকটি কোনো কিছু ঠাউর করে ওঠার আগেই প্রচণ্ড বেগের সাথে তার সামনের ট্রাকটিকে গিয়ে ধাক্কা মারে।
আঙ্কেল যথার্থভাবেই তার গাড়ি থামিয়ে বেরিয়ে যান দেখার জন্য যে সবাই ঠিক আছে কিনা। পেছনে থাকা ট্রাকের ড্রাইভার তখন নেমে আসে। ভয়ে লোকটির চোখ মুখ সাদা হয়ে গেছে। তিনি বলেন যে তার কোনো ধারণাই ছিল না আঙ্কেল তার সামনে ছিল। তিনি বারবার আঙ্কেলকে প্রশ্ন করতে থাকেন যে তিনি কেমনে একদম সঠিক সময়ে সে দুটো ট্রাকের মাঝখান থেকে বেরিয়ে যান। কিন্তু সত্যি বলতে গেলে আঙ্কেলের নিজের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সেদিনের পর থেকে অবশ্য আঙ্কেল আর কখনো একা না থাকার অনুভূতিটি আর অনুভব করেননি, যদিও তার সব কিছু বিশ্বাস করতে বেশ কষ্টই হচ্ছিল, কারণ তিনি জানতেন তিনি কি দেখেছেন। তিনি সম্পূর্ণ ঘটনাই দেখেছেন যে কি হয়েছে। তিনি খুব ভালো মতোই জানতেন যে সেদিন গাড়িতে তিনি একা ছিলেন না। এটি সেই দিন ছিল যেদিন সেই ড্রাইভারের আত্মা আঙ্কেলের ঋণ শোধ করে যায়। আমার বাবা তার জীবনের 40টি বছর সমুদ্রে কাটিয়েছেন একজন নাবিক হিসেবে। সমুদ্রে থাকার কারণে তিনি অনেক রকম অদ্ভুত ঘটনাই দেখেছেন, অনেক অবিশ্বাস্য ঘটনার নিজে সাক্ষী হয়েছেন। একবার তাদের জাহাজ আটলান্টিক সমুদ্রে একটি বিশাল বড় ওয়ারপুলের ভিতর পড়ে যায়, আর যখন সবাই ভাবছিল যে তাদের আর কোনো আশা নেই, সেই মুহূর্তেই জাহাজটিকে যেন কোনো একটি অদৃশ্য শক্তি ছুঁড়ে বের করে দেয় সেই ওয়ারপুল থেকে। তারপর থেকে সৃষ্টিকর্তার উপর তার আর কোনো রকম সন্দেহ থাকে না। তিনি আরও অনেক রকম ঘটনায় বলেছেন, কিন্তু তার মধ্যে একটি বেশ মজার কিন্তু অদ্ভুত ঘটনা রয়েছে। আমি সেটাই বলতে ইচ্ছুক আজকে। ঘটনাটি অনেকটা এরকম। তার জাহাজ একদিন আয়ারল্যান্ডের দিকে যাত্রা করছিল। সেদিন রাত ছিল বেশ চাঁদনি রাত। পূর্ণিমার চাঁদ পুরো সমুদ্রকে গোসল করে দিচ্ছিল তার রূপোলি আলোয়। তিনি ডেকে দাঁড়িয়েছিলেন। সে অসীম সমুদ্রের দিকে তাকিয়ে তিনি আকাশপাতাল ভাবছিলেন। হঠাৎ করে যেন তিনি পানিতে বেশ আলোড়নের শব্দ শুনলেন। ডেকের কোনায় গিয়ে দাঁড়িয়ে তিনি পানির দিকে চোখ ফিরালেন। সেখানে তাকে একদম অবাক হয়ে যান আমার বাবা। তার মতে তিনি একটি মাছ দেখতে পায়। না, যে কোনো রকম মাছ নয়। তাদের জাহাজ প্রায় 10-15 কিলোমিটার লম্বা, যেহেতু কার্গো শিপ অনেক লম্বা হয়। সেই জাহাজের সাথে পাল্লা দিয়ে প্রায় অর্ধেক লেন্থের একটি সোনালি রঙের মাছ সাঁতার কাটছিল। হ্যাঁ, জিনিসটি খুবই অদ্ভুত। মাছটি নাকি দেখতে একটি সাধারণ গোল্ডফিশের মতোই ছিল, কিন্তু অস্বাভাবিক রকম বড় ও লম্বা। মাছটি একবার সাঁতরে এদিক যাচ্ছে জাহাজের, তো আবার ওদিক যাচ্ছে। মনে হয় অনেক কৌতূহলের সাথেই মাছটি জাহাজটিকে ইন্সপেক্ট করছিল। তিনি একা এই জিনিসটি দেখেননি। সে সময় জাহাজের অন্যান্য ক্রুমেটরাও এই জিনিসটি দেখেছে, ঠিক তার পাশে দাঁড়িয়ে। অনেকক্ষণ যাবৎ এই মাছটি তাদের পাশাপাশি সাঁতরাতে থাকে, কিন্তু হঠাৎ করে একসময় মাছটি পানির ডুব দেয়। আর কেউ দেখেনি পরে সেই মাছটিকে। আয়ারল্যান্ডের পোর্টে পৌঁছাবার পর তিনি সেই এলাকায় লোকজনদেরকে এই জিনিসটি নিয়ে প্রশ্ন করতে থাকে যে এরকম কোনো লেজেন্ড রয়েছে বা এমন কোনো উপকথা রয়েছে নাকি একটি বিশাল বড় সোনালি রঙের মাছ নিয়ে। কিন্তু সেখানকার বাসিন্দারাও কোনো রকম কিছু বলে সাহায্য করতে পারে না। আব্বু পরে অনেক বছর মাছ নিয়ে বিস্তার গবেষণা করেছেন, কিন্তু যতই গবেষণা করেছেন তিনি আরও বেশি অবাক হয়েছেন, কারণ সমুদ্রের গভীর যে কত অদ্ভুত রকম জিনিস লুকিয়ে রাখতে পারে গবেষণা করার পরেই তিনি জানতে পেরেছেন। অনেক রকম মাছেরই কথা জেনেছেন, যেমন মেগালোডন, এটি প্রাচীন হাঙর যেটি প্রায় 60 ফিট লম্বা হতো। এটি স্কুল বা স্বাস্থ্য গিলে খেতে পারবে এরকম। কিন্তু সেই সোনালি রঙের মাছ সম্পর্কে বাবা কোনো কিছুই খুঁজে পাননি। বাবার বলা মতে
সেই সোনালি রঙের মাছ আর ওয়েরপুলের ঘটনাই তার সব থেকে অদ্ভুত, সব থেকে ভয়ানক ঘটনাগুলোর দুটি। তিনি সমুদ্র তার মতে খুবই দারুণ জায়গা, যেটি সঙ্গে সঙ্গে নিষ্ঠুরতা, সৌন্দর্য, রহস্য খুব সুন্দরভাবে মিশিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতে পারে। কখনো এমনই তাক লাগায় যে সে ডুবন্ত অবস্থা থেকে আর ফিরে আসতে পারে না।